নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী পারাবতের লেখা চন্দ্রকেতুগড়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প। চন্দ্রকেতুগড়, লেখক শ্রী পারাবত। চন্দ্রকেতুগড়ের প্রথম পর্ব। মধ্যরাত্র। সুষুপ্ত নগরী চন্দ্রকেতুগড়। জনশূন্য রাজপথ, কোথাও কোনো আবর্জনা নেই। পরিচ্ছন্ন পথের দুপাশে সম দূরত্বে আবর্জনা ফেলবার নির্দিষ্ট স্থান। কোথাও যাতে জল সঞ্চয় না হয় তার জন্য দুই পাশে পোড়া মাটির পয় প্রণালী মাটির নিচ দিয়ে বিদ্যাধরী নদী পর্যন্ত প্রলম্বিত। অনতি দূরে আবছা অন্ধকারে কাষ্ঠ নির্মিত রাজপ্রাসাদ দৃশ্যমান। সেখানকার একটি গবাক্ষ থেকে টিমটিমে আলো বাইরে এসে পড়েছে। হয়তো সেই শয়নকক্ষে মহারাজ চন্দ্রকেতু নিদ্রাচ্ছন্ন, কিংবা জাগ্রত রয়েছেন ভেবে রাতের টহলদার প্রহরীর সতর্ক হাঁক। নগরবাসী সাবধান থাকো, বলা যেতে পারে এই প্রহরা নগরবাসীদের মনে নিশ্চিন্ততা আনবার জন্য, নইলে কোনো প্রয়োজন হয় না। বহু বছর ধরে নগরে রাতের অন্ধকারে কোনো অপরাধ হয় না। ঝগড়া বিবাদ, এমনকি হত্যা ইত্যাদিও ঘটে যায় সময়ে অসময়। তবে সে সমস্ত ব্যক্তিগত স্বভাবের দোষ। তবু এই প্রহরা চলে এবং চলবে, কারণ কোনো এক সময় বহু বৎসর পূর্বে হলেও জলদস্যুরা মাঝে মাঝে বিদ্যাধরী নদীর দুই কূলে অনেক অত্যাচার করেছে। সেই অত্যাচার বন্ধের জন্য দুই পুরুষ ধরে নদীর মুখে দুইটি জলযান রাখা আছে। তাতে সশস্ত্র প্রহরী থাকে। মহারাজা চন্দ্রকেতুর মনে পরিকল্পনা রয়েছে, ক্ষুদ্রাকারের হলেও তিনি একটি নৌবাহিনী গড়ে তুলবেন। নগরীর গড় ও নিরাপত্তার জন্যই নির্মাণ করা হচ্ছে। কাজ এখনো শেষ হয়নি। দক্ষ বাস্তুকর কৃতবিদ্য এটি নির্মাণের ভার গ্রহণ করেছে। তার অধীনে কাজ করছে কর্মবীর হামাদামা ভাতৃদ্বয়। দূর থেকে শত শত ঝুড়িতে মাথায় করে এখনও মাটি আনা হচ্ছে। যেখানে ঝুড়ি ঝেড়ে আবার মাটি আনতে চলেছে, সেই স্থানটির নাম ইতিমধ্যে লোকে বলে ঝুড়িঝাড়া। সেখান থেকে অনেকে নিজ নিজ গৃহে মাটি নিয়ে যাচ্ছে। শত হলেও নদীর পাড়ের মাটি। মৃত্তিকা শিল্পীদের অনেকে এই মাটি কাজে লাগিয়ে নানা দেবদেবী, বুদ্ধমূর্তি এবং মিথুন ফলক তৈরি করছে। মিথুনের ফলক খুব জনপ্রিয়। অসামান্য সৌন্দর্য এবং অনন্ত যৌবন ও সুখ ভোগের প্রতীক এই মিথুন। তারা সবাই তো বল্লভের মতো জাত শিল্পী নয়। তারা পিতৃপুরুষেরা যেমন গড়েছে তেমনি গড়ে। গড় বেষ্টিত হলেও বিদ্যাধরী নদীর দিকের নগরদ্বারের প্রহরীর সংখ্যা 3 গুণ। কারণ মহারাজের প্রপিতামহের সময় নদীর দিক থেকে জলদস্যুরা এসে অপ্রস্তুত নগরীর অনেক ক্ষতি সাধন করেছিল। এখনকার পুরবাসীরা সেই সব ঘটনার নিছক গল্প গাঁথার মতো শুনে আসছে। নইলে যামিনীর এই প্রহরে নূপুরধ্বনি শোনা যায় কেন? নিশ্চয়ই প্রত্যাশিত। নগরী প্রহরীরাও এত সজাগভাবে নিজের নিজের স্থানে দাঁড়িয়েছিল কেন? এই নূপুরধ্বনি তাদের সম্মোহিত করে। এই সময় নটি কাঞ্চনমালা প্রায় দিনই ফিরে যায় বিদ্যাধরীর তীরবর্তী তার কুটিরে। কোথা থেকে? যেখানে যেদিন নৃত্যের আসর বসে সেখান থেকে। রাজধানীতে ধনী ব্যক্তির অভাব নেই। তাদের মধ্যে অধিকাংশই বণিক সম্প্রদায়ের। কারোর রয়েছে কৃষি সম্পদ, কারোর অনেক গরু মহিষ। কাঞ্চনমালার গৃহদেবতা কুটিরে রয়েছেন তারই হৃদয় দিয়ে গড়া প্রাণের দেবতা। কে এই দেবতা কেউ জানে না। অনেকে বলে একটি মূর্তি রয়েছে তার গৃহে, সবার অলক্ষ্যে। নাকি রক্তমাংসের গোটা মানুষ? তর্ক বাঁধে। মানুষের এত সয় নাকি? প্রতিদিন অন্যের দ্বারা আস্বাদিত হয়ে ফিরে এলে কোন পুরুষ সোহাগ ভরে সাদর আলিঙ্গনে তাকে কাছে টেনে নেবে? ন্যায় ন্যায়, এ এক ইন্দ্রিয়জয়ী সাধু পুরুষ। আগের দিনের মুনি ঋষিদের মতো এর কোনো স্খলন নেই।
কোনটা সত্য আর কোনটা অসত্য কেউ জানে না, তবে প্রতিদিন অতি প্রত্যুষে বিদ্যাধরী থেকে সদ্য স্নাতা পট্টবস্ত্র পরিহিতা নটি একটি সাজিতে রাতের ফোঁটা শ্বেত পুষ্প চয়ন করে গৃহে প্রবেশ করে। বেলা একটু বাড়লে একজন স্ত্রীলোক এসে নদীর দিকে চলে যায়। সেখানে ওপার থেকে লোকেরা এসে তরিতরকারির পসরা নিয়ে বসে। সারা রাত ধরে জাল ফেলা ধীবরদের জালে ওঠা টাটকা মাছ পাওয়া যায়। স্ত্রীলোকটি সারাদিন কাঞ্চনমালার কুটিরে থেকে সায়ান্নে চলে যায়। অনেকে কৌতূহলী হয়ে তাকে অনুসরণ করে নদীর তীর কিংবা অন্য কোনো পণ্যশালায়। তার কাছ থেকে নটি সম্বন্ধে অনেক কিছু জানার আগ্রহ তাদের। লাভ হয়নি। স্ত্রীলোকটি মুখ। তর্ক ওঠে, মুখ মানুষেরা তো বধির হয়। এ তো বধির নয়। ক্রয় করবার সময় বিক্রেতা যত কড়ির মূল্য দিতে বলে গুনে গুনে তো ততগুলোই দেয়। সবাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে। বিদ্যাধরী নদীর রাজধানীর পাড় বরাবর ঘন শালগাছের খুঁটি দিয়ে সুরক্ষিত। যদিও নদী প্রশস্ত হলেও অশান্ত কোনো দিনও নয়, তবে অতি বর্ষণে বা বন্যায় তার গর্বিতা এবং অশান্ত সপত্নী গঙ্গা কুল ছাপিয়ে তার সঙ্গে এসে মিলিত হয়। তখন সেও কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। সেই জন্যই এই সাবধানতা। গঙ্গা তাকে প্ররোচিত করে ক্রোধান্বিত করে তোলে। তাকে কোনো রকমে স্পর্শ করতে পারলেই ফিসফিস করে গঙ্গা বলে, তুই তো উপপত্নী, আমি পাটরানী, দুর্গার চেয়েও উঁচুতে, একেবারে শিবের মাথায়। দুর্গা অনশন করে করে কৃশ হয়ে গিয়ে ওর মন জয় করেছিল, আর আমি বিষ্ণুর কমণ্ডল থেকে সোজা ওর জটাজুটের মধ্যে। তুই তো বলতে গেলে পাতালবাসিনী, স্বর্গের আস্বাদ পাবি না কখনো। বিদ্যাধরী নদী জানে কথাটা কতখানি সত্যি। সে মনে মনে শিবের কাছে প্রার্থনা জানায়, এ জন্মে না হোক, যে কোনো জন্মে আমাকে তোমার পাশে ঠাঁই দিও। আর যদি সম্ভব হয়, যদি কারো কোনো ক্ষতি সাধন না হয়, আমার অবলুপ্তি ঘটাও, আমাকে বিশুদ্ধ করে দাও। হৃদয়ে এত যাতনা চেপে রেখে প্রাণী জগৎ আর উদ্ভিদ জগতের জন্য আমার স্নেহ ভালোবাসা উঠলেও উঠতে চায় না। তবু বিদ্যাধরী সাগরের সঙ্গে সংযুক্ত হবার সহজতম পথ। যে সাগরের কৃপায় কত বছর আগে থেকে শ্বেতকায় মানুষদের সঙ্গে তাদের ব্যবসার সম্পর্ক। এই শ্বেত জাতির একজন আলেকজান্ডার, যার নাম। দেশের উত্তরে কত কাণ্ডই করে গেলেন। তিনি এদিকে আসতে পারেননি, সাধ্য ছিল না আসার। তবে তার এবং তার প্রতিবেশী দেশের মানুষেরা অনেক পণ্য আদান প্রদান করে সুন্দর সম্বন্ধ গড়ে তুলেছিল। ওদের অনেকে খুব জ্ঞানী গুণী, আমাদের মুনি ঋষিদের মতো। কৃষ্ণবর্ণ আর রক্তবর্ণের মৃন্ময় বাসনকোসন, ফলক, মূর্তি তার আগে থেকে নির্মিত হতে শুরু করেছে এই রাজবংশের রাজত্বে। কত অলঙ্করণ, কত লিপি এইসব মৃৎ পাত্রের গায়ে। মনের কথা সংক্ষেপে লিখে রাখে কত শিল্পী, ভাবে বহু যুগ অক্ষয় হয়ে থাকবে এই লিপি। ভূর্জপত্রের মতো অল্প দিনে বিনষ্ট হয়ে যাবে না। শ্বেতকায়দের ব্যবহৃত সুরার পাত্র দেখে এখানকার শিল্পীরাও সেই আদলে মাটির পাত্র তৈরি করে, বিদেশেও যায় সেই পাত্র। পুষ্পচয়ন করতে করতে প্রতিদিন কত কথা নটি কাঞ্চনমালার মনের মধ্যে শরতের শ্বেত শুভ্র হালকা মেঘের মতো ভেসে ভেসে চলে যায়। মনে হয় সেই নিশীথের কথা, যেদিন নৃত্যের আহ্বান পায়নি। গৃহে স্ত্রী জাতির বাধ্যতামূলক অবরুদ্ধতায় রাত জেগে বসেছিল। সেদিন সেই জনমানবহীন রাজপথ দিয়ে একটি শিবিকা নিঃশব্দে এসে তার কুটিরের সামনে আসলো। সে বিনিদ্র রজনী যাপন করছিল বলে সবই দেখছিল। কৌতূহল তীব্র হয়। তার কুটিরের শিবিকা হতে পারে না। কোনো নারী কখনো নটির গৃহের মৃত্তিকায় পদস্পর্শ করতে আসবে না। পুরুষ এলেও আসতে পারে, তবে এই রাজ্যে তার কাছে কখনোই নয়। আর পুরুষ তো শিবিকায় আসে না। একজন নারী বাতায়নের সামনে এসে নিম্নকণ্ঠে বলে, নটি, আপনি জেগে রয়েছেন দেখছি। হ্যাঁ, রাজমাতা অম্বিকা আপনার দর্শন প্রার্থিনী। বিস্মিত কাঞ্চনমালা বলে ওঠে, আমার দর্শন? তুমি বলছো কি?
আমি তার চরণের দাসী হবার অযোগ্য। তিনি কেন আসতে যাবেন এখানে? তুমি কে? আমি তার পরিচারিকা। তিনি শিবিকায় অপেক্ষা করছেন। আপনি বোধহয় গাছের আড়ালে শিবিকা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমাকে আদেশ করলেই তো। না, তিনি এখানেই আসতে চেয়েছিলেন। কাঞ্চনমালা তাড়াতাড়ি ছুটে গিয়ে দ্বার খুলে বাইরে যেতে চায়। নারী বলে, না, আপনি আপনার শয্যায় গিয়ে বসুন যেমন বসেছিলেন। রাজমাতা আপনার গৃহে প্রবেশ করবেন। কাঞ্চনমালা ব্যস্ত হয়ে সবচেয়ে মূল্যবান আসনটি পেতে দেয় ভূমিতে। সবচেয়ে বড় প্রদীপটি এনে জ্বেলে দেয়। তারপর রাজমাতা এসে প্রবেশ করতেই তার পায়ের কাছে লুটিয়ে পড়ে। পদস্পর্শ করতে সাহস পায় না। হয়তো তার কাছে সে অস্পৃশ্য, কিন্তু সে তার পৃষ্ঠদেশে কোমল করের স্পর্শ পায়। তার চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে। সে অস্ফুট স্বরে ডেকে ওঠে, মা! ওঠো কাঞ্চন, উঠে বসো। রাজমাতা ততক্ষণে কাঞ্চনমালার পেতে দেওয়া আসনে উপবেশন করেন। আপনি আমাকে স্পর্শ করলেন, মা? কেন? তুমি অস্পৃশ্য হতে যাবে কোন দুঃখে? তাই তো বারবার শুনে এসেছি। যদিও যদিও আমি সত্যি নৃত্যে পারদর্শী, তবু নটি যে বারবনিতার পর্যায়ের। জানি, সর্বক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে তো বটে। তবু আমি তোমাকে ঘৃণা করি না, কারণ নৃত্যকে তুমি পূজা করো। নৃত্যকালে তুমি এত আবিষ্ট হয়ে যাও যে সহজেই বোঝা যায় তুমি ঈশ্বরের সান্নিধ্য উপভোগ করছো। সেই আনন্দকে পার্থিব কোনো আনন্দ নাগাল পেতে পারে না। আমি একথা জানি কাঞ্চন, যে শুধু তোমার শিল্প নয়, তোমার অনুপম রূপের জন্য কালে ভদ্রে তোমায় নৃত্যক্লান্ত দেহ কারো কাম বহ্নি দ্বারা অপবিত্র হয়। তখন তো প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাছাড়া তোমাকে উপার্জন করে দেওয়ার আর তো কেউ নেই। বাঁচতে হলে উপার্জন প্রয়োজন। নটি কাঞ্চনমালার নয়ন ঝরে। জীবনে এমন কথা কেউ তাকে শোনায়নি। তার দেবতাও নন। দেবতা? তিনি শুধু হাসেন। হাসি ছাড়া তিনি তো কিছু জানেন না। এই পৃথিবীর মলিনতা তাকে যে বিন্দুমাত্র স্পর্শ করে না। আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি কাঞ্চন। চকিত কাঞ্চনের চোখে মুখে ফুটে ওঠে অপার বিস্ময়। সে বলে ওঠে, আপনি এ কি বলছেন, মা? এমন কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? শান্ত হও কাঞ্চন। যার যে ক্ষমতা রয়েছে তাকে তার জন্য স্বীকৃতি দিতে কেন সংকোচ থাকবে? আমার কথা শোনো। আমার কোনো ক্ষমতা নেই। আমার প্রাণ, আমার মন, আমার ইচ্ছা অনিচ্ছা সবই আপনার চরণে সমর্পণ করলাম। রাজমাতা অম্বিকা কাঞ্চনমালার মস্তক স্পর্শ করে বললেন, উতলা বা উচ্ছ্বাসপ্রবণ হওয়া কোনো কাজের কথা নয়। আমার কথা আগে মন দিয়ে শোনো। বলুন মা। মহারাজ চন্দ্রকেতু আমার একমাত্র সন্তান। সে মহারাজ হলেও তার বয়স মাত্র ২২ বৎসর। এই বয়সে পুরুষেরা কিরকম হতে পারে সে কথা অন্তত তোমাকে বোঝাতে হবে না। কাঞ্চনমালা ঘাড় কাত করে সায় দেয়। সে উদারমনা, সে বীর, সাহসী। সেজন্য তার রাজ্য সম্বন্ধে গভীর চিন্তা করে। তাই ইন্দ্রিয়াসক্ত হবার সম্ভাবনা খুবই কম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির উদগ্র লালসা তার মধ্যে নেই। একথা আমি তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচরের কাছ থেকেই জেনেছি। এই সহচরেরা আমার খুব বিশ্বাসী। তাছাড়া রাজ্যের পালক ইন্দ্রিয় পরায়ণ হলে সে কথা গোপন রাখা যায় না। তোমার কি মত? তার সম্বন্ধে এই অপবাদও আমি শুনিনি। এমনকি যারা নেশার বসে মহারাজের বিরুদ্ধে মন্তব্য করে তারাও এ কথা কখনো উচ্চারণ করেননি। কিন্তু এই বয়সে সে আমার কাছে তার মনের কথা বলে, যা কেউ প্রত্যাশা করে না। তুমি জানো সে তোমাকে দেখেছে। আমাকে? হ্যাঁ। তুমি তাকে দেখোনি? অনেকবার।
দেশের অধীশ্বরকে দেখব না, তবে লুকিয়ে দেখেছি। তোমার বয়স কত? আপনার মুখে শুনে জানলাম যে আমি মহারাজের থেকে 2 বৎসরের ছোট। রাজমাতা অম্বিকা দেবী বলেন, আমি তাকে রানী আনার প্রস্তাব দিয়েছিলাম কয়েকদিন আগে। উজ্জয়িনীর মহারাজের সঙ্গে আত্মীয়তা রয়েছে এমন একজনের কন্যার সন্ধান পেয়েছি। সেখানে সন্দেশ প্রেরণ করতে চেয়েছিলাম, সে সম্মত হয়নি। কেন? সে প্রশ্ন করেছিল, মেয়েটি নিশ্চয়ই খুব রূপসী। আমি বলি, দেবকন্যার মতো। তখনই সে প্রশ্ন করল, তার গুণের কথাও শুনেছ তো? আমি বলি, গুণ নিশ্চয়ই রয়েছে, অতএব বড় ঘরের মেয়ে যখন। সে তখন বলে, রূপ আর গুণ যদি সমান হয় তাহলে তার আপত্তি নেই। শুনে আমার রাগ হয়েছিল, বলেছিলাম, তোমার কন্যা পাওয়া কি সহজ? ও তখন আমায় বলে, তাহলে আর দূত প্রেরণের প্রয়োজন নেই। আমি বললাম, হয়তো রূপের মতো গুণও রয়েছে তার, যদি না থাকে তাহলে দ্বিতীয়বারে গুণবতী দেখে আনা হবে। যখন শুনেছি এই কন্যার রূপের অন্ত নেই, তখন একেই আনা হোক প্রথমে। আমি তাকে বোঝালাম যে আমি তার পিতার পাটরানী ছিলাম, অথচ তার অন্য রানীরাও রয়েছেন। তারা অবশ্য সন্তানবতী হননি দুর্ভাগ্যবশত, তবু তারা তাকে পুত্রবৎ স্নেহ করেন। তবু শেষ কথা শুনিয়ে চন্দ্রকেতু বলে, রূপে আর গুণে সমান না হলে সে সম্মত হবে না। তাই আমি তখন জিজ্ঞাসা করি, তেমন কেউ কি আছে? সে বলে, নিশ্চয়ই আছে, এই রাজধানীতেই রয়েছে। বিস্মিত হয়ে আমি প্রশ্ন করি, কে সে? ও তখন তোমার নাম বলল। রাজমাতার কথা শোনা মাত্র কাঞ্চনমালার সর্বাঙ্গ অবশ হয়ে যায়। তার চোখের দৃষ্টি হয়ে ওঠে অস্বচ্ছ, তার মুখ দিয়ে বাক্যস্ফূর্তি হয় না। সে বুঝতে পারে তার নারীত্বের লজ্জা রাজমাতার চোখে উন্মোচিত হয়ে পড়েছে, তবু সে আত্মরক্ষা করতে পারে না। অম্বিকা দেবী বলেন, লজ্জার কারণ নেই কাঞ্চনমালা, আমিও নারী। আমিও নারী, তোমার মনোভাব আমি অনুধাবন করতে পারি। শান্ত হও, আমার কথা শেষ করতে দাও। সেই সময়ে বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী কোনো বন থেকে প্রথমে একটি শৃগাল ডেকে ওঠে। তারপর একে একে অনেক শৃগালের ঐকতান। রাজমাতাকে একটু বিচলিত মনে হলো। তিনি বললেন, রজনীর শেষ প্রহর বোধ হয়। চন্দ্রকেতু তোমায় কোথায় দেখেছে বলো? মাত্র 1 পক্ষকাল পূর্বে তিনি আমাকে দেখেছিলেন বটে, কিন্তু সেভাবে তো নয়। কিভাবে? বণিক চিত্রাক্ষ তার প্রমোদ ভবনে নৃত্যের আয়োজন করেছিলেন। আমি বরাবর জানি এর আসনে নিজের শৈল্পিক সত্তা সম্পূর্ণরূপে মেলে ধরলেও কলুষিত স্পর্শ করার বিন্দুমাত্র আশঙ্কা থাকে না। মহারাজকে প্রথম দেখি সেই রাতে। তাকে সহসা দেখে আমি স্বর্গীয় অনুপ্রেরণা পেয়েছিলাম, কিন্তু তিনি তো বেশিক্ষণ ছিলেন না। চিত্রাক্ষের শত অনুরোধ সত্ত্বেও তিনি বিদায় নিয়েছিলেন। রাজমাতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, আমার মর্মপীড়ার অবসান হলো। এইবারে আমি যে ভিক্ষা চাইতে এসেছি সেটি আমি বলতে চাই। ভিক্ষা নয়, বলুন আদেশ। না, কখনোই নয়। ক্রন্দনরতা কাঞ্চনমালা উঠে বলে, মা, নিজের হৃৎপিণ্ড কি কেউ ভিক্ষা দিতে পারে? তাকে উপড়ে নিতে হয়। বিস্মিত রাজমাতা আর্তস্বরে বলে ওঠেন, কাঞ্চন, তুমিও? কাঞ্চনমালার মস্তক অবনত হয়। রাজমাতা কিছুক্ষণ নীরব থেকে বলেন, বেশ, তাহলে আমার আদেশই শোনো তুমি। আমাকে তুমি মা বলে সম্বোধন করেছ, সেই সূত্রে তুমি আমার দুহিতা। এই পরিচয় যেন অমলিন থাকে। আমি সবাইকে বলবো যে তুমি আমার কন্যাস্থানীয়া। এখন থেকে রাজপুরীর দ্বার তোমার কাছে অবারিত। মা, আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ, অনেক ভেবে বলছি। তুমি আমার কন্যা, সেই সূত্রে মহারাজ তোমার সহোদর ভ্রাতা। সে আমার আদেশ অমান্য করে না। আগামী পূর্ণিমার সন্ধ্যায় তাকে আমি তোমার কুটিরে পাঠাবো। না না, এখানে মহারাজকে কোথায় বসাবো? আমি সামান্য নারী। তার মা যেখানে আসতে পারে সেখানে সে স্বচ্ছন্দে আসবে।
তাছাড়া মহারাজ যার ভ্রাতা সে তো সামান্য নয়। তুমি তাকে আমার এই আসনেই বসাবে, হাত ধরে এনে বসাবে। স্পর্শ করব? কঠিন পরীক্ষা, যদি আমার দুর্বলতা প্রকাশ পায়। পাবে না আশা করি। তোমার আরাধ্য কোনো দেবতা রয়েছেন? হ্যাঁ। কে? তিনি যে কে আমি নিজেই জানি না। কখন মনে হয় শিব, আবার কখনো সূর্য। সব দেবতারেই আমি তার মধ্যে দেখতে পাই। কখনো ইনি যক্ষ, কখনো বিষ্ণু, কখনো কুবের। তবে সূর্যই আমার প্রিয়। ওই দেখুন, ওই কোণে রয়েছেন উনি। নদী থেকে মাটি এনে ওই মূর্তি গড়ে তুলেছি। ওটির সম্মুখে চোখ বন্ধ করে বসে থাকলে ধীরে ধীরে সূর্যকিরণের প্রথম রশ্মি আমার অন্তরে প্রবেশ করে, পূর্বরাত্রের সমস্ত গ্লানি দূর করে দেয়। আমি জানি উনি সর্বপাপহর, উনি সমস্ত সৃষ্টির উৎস। আবার ইনি নিজের সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারেন। রাজমাতা নিজেই মূর্তির দিকে শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে যান। প্রায় অন্ধকারেও দেবতার হাস্যময় মুখ দেখতে পান তিনি। ভাবেন, এ তো মৃৎশিল্পী নয়, তাহলে এমন অসামান্য প্রতিমা কি করে গড়ে তুলল? কে এই প্রতিভাময়ী? স্বয়ং শ্রী কি? তিনি ফিরে এসে নোটের চিবুক স্পর্শ করে বললেন, তুমি কেন উজ্জয়িনীর সেই কন্যাটি হয়ে জন্মালে না কাঞ্চনমালা? তোমাকে সামান্য সময় দেখেই আমার পুত্র খাঁটি রত্ন চিনতে পেরেছিল। আমাকে লজ্জা দেবেন না। লজ্জা দেব? আমি লজ্জিত? তোমার কোন মন্ত্র রয়েছে? কোথায় পাবো? কে দেবে? মন্ত্র দীর্ঘ হলে মনে থাকে না, তার জন্য অক্ষর চিনতে হয়। আমি তো তেমন পারদর্শী নই। তাহলে আমি নিজের মতো পূজা করি, নিজের ভাষায় দেবতাকে বলি। রাত শেষ হয়ে আসছে কাঞ্চনমালা। চন্দ্রকেতু এলে তুমি তাকে বলবে সে তোমার জন্ম জন্মান্তরের সহধর ভ্রাতা, তুমি তার ভগিনী। কাঞ্চনমালা কেঁদে ওঠে। রাজমাতা কঠোর স্বরে বলেন, আর কোনো পথ নেই, মহারাজকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে, তার সম্মান বাঁচাতে হবে। পূর্ণিমার 2 দিন পরে দ্বীপ্রহরে প্রাসাদে তোমার নিমন্ত্রণ রইল। সেদিন শুধু চন্দ্রকেতু, তুমি আর আমি বসে অনেক কথা বলবো। দেখবে সূর্যদেবের আশীর্বাদে ধীরে ধীরে কখন তোমরা সত্যই ভ্রাতা ভগিনী হয়ে গিয়েছ। রাজমাতার বিদায়ের ক্ষণে কাঞ্চনমালা তার চরণে মস্তক স্পর্শ করে। মাত্র কয়েকটি দিন, অথচ এই প্রতীক্ষার যেন শেষ নেই। অনিদ্রায় কাটছে প্রতিটি প্রহর, প্রতিটি পল। কাঞ্চনমালার ভয় হয় সে কি অসুস্থ হয়ে পড়বে এই অতি আকাঙ্ক্ষিত মুহূর্তে? সে কি মূর্ছা যাবে? তেমন হলে সে নিজেকে কখনোই ক্ষমা করবে না, আত্মঘাতী হবে। কোন সাজে সাজবে সে? নটির সাজে তো কখনোই নয়। তবে পরিধানের জন্য মাত্র 3টি বস্ত্র রয়েছে। সেগুলো খুবই কর্কশ। বর্ষায় খুব অসুবিধা হয়। সিক্ত বস্ত্র শুকাতেই চায় না। সে নটি বলে রক্ষা। নটির সাজে অনেকটা সময় কেটে যায়, আর সেই সাজ আসে ধনী ব্যক্তিদের কাছ থেকে উপহার রূপে, নইলে খুব অসুবিধা হতো। কিন্তু মহারাজকে কোন বস্ত্র পরিধান করে সে আহ্বান জানাবে? সহসা তার চোখের ওপর এসে পড়ে বিদ্যাধরী নদীর দিকের বাতায়নের দিনান্তের রবির রঙিন রশ্মি। সঙ্গে সঙ্গে মনে হয়, মহারাজা তো ওই দৈত্যের মতোই পবিত্র ও মহাসম্পদ। পট্টবস্ত্র পরিধান করে তাকে আহ্বান জানাবে। করজোড়ে সে অস্তগামী সূর্যকে প্রণাম করে। পূর্ণিমায় বৃহৎ গোলাকার চন্দ্র যেদিন মুহূর্তে পূর্ব গগনে উদিত হয়, ঠিক তখন মহারাজের আদরের হস্তি মন্দার নিঃশব্দে এসে কাঞ্চনমালার কুটিরের অদূরে সারি সারি গাছের আড়ালে চন্দ্রকেতুর ইঙ্গিতে সুন্দরভাবে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। চন্দ্রকেতু লাফ দিয়ে নেমে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দ্বারে করাঘাত করেন। কাঞ্চনমালা চমকে উঠে ছুটে গিয়ে দ্বার উদ্ঘাটন করে অপ্রস্তুত এবং বিহ্বল। নিজের অসাবধানতার জন্য অজস্রবার মনে মনে নিজেকে ধিক্কার দেয়। চন্দ্রকেতু মৃদু হেসে বলেন,
কি হলো, আমাকে আহ্বান জানাবে না? মহারাজ, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। গত 3 দিনে প্রতিটি পল এই মুহূর্তটির জন্য প্রতীক্ষা করেছি। শেষে কেন যে এমন হলো? চন্দ্রকেতু বলেন, অমন হয়, ও কিছু নয়। তুমি পট্টবস্ত্র পরেছ কেন? পূজা করছিলে বুঝি? পূজা? পূজাই তো। আপনাকে গৃহে আহ্বান করা পূজা ছাড়া আর কি? রাজমাতার আদেশের কথা মনে পড়ে যায়, তাই সে সমস্ত দ্বিধা কাটিয়ে উঠে নিরাসক্ত চিত্তে মহারাজের হাত ধরে তাকে কুটিরে এনে একই আসনে বসতে দেয়। বাহ, সুন্দর ফুলের সুঘ্রাণ কাঞ্চনমালা। আজ আমি অনেক পুষ্প এনেছি। নদীর ওপারে তো ফুলের চাষ হয়, তাদের অনেকে আমাকে পছন্দ করে। আমি তাদের বলেছিলাম দিয়ে যেতে, দিয়ে গিয়েছে, কিন্তু কোনো মূল্য নিল না কিছুতেই। ওরা তোমাকে ভালোবাসে। আপনি ভুল করছেন মহারাজ, সবাই নয়। আমি নটি। আপনি যাদের কথা শুনেছেন তাদের চোখের দিকে চাইলেই বুঝতে পারতেন। কি বুঝতাম? তাদের অনেকের দৃষ্টিতে কামনার বহ্নি। অস্বাভাবিক নয়, সাধারণ মানুষ অনেকে অমন হয়। কেন হবে? এ তো তোমার আমার হাত নয়। সবাই জানি ওপরে একজন রয়েছেন, তার ইচ্ছায় সবকিছু ঘটে। তিনি বোধহয় এমন চান, তার উদ্দেশ্য শুধু তিনিই জানেন। আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সেইভাবে ভাবলে আমারও। আচ্ছা, তোমার এখানে এভাবে থাকতে কোনো অসুবিধা হয়? আমার আর কি অসুবিধা, এইভাবেই তো আছি। কিন্তু সামান্য অসুবিধা হলেই এবার থেকে আমাকে বলবে। মা বলে দিয়েছেন তুমি আমার ভগিনী। কাঞ্চনমালা ভাবে মহারাজ কত স্বাভাবিক, কিন্তু সে তো হতে পারছে না। মহারাজকে সহোদর বলে ভাবতেই পারছে না। তার মনের মধ্যে মহারাজ যে আসন নিয়ে বসে রয়েছেন সেখান থেকে তাকে সরাতে পারছেন না। ভাবে, নারীর মন কি সত্যি ক্লেদাক্ত? কেন মহারাজকে বারবার স্পর্শ করবার জন্য প্রলুব্ধ হচ্ছে? চুপ করে আছো কেন কাঞ্চনমালা? আমি একা বলে সংকুচিত বোধ করছো? না মহারাজ, না। আপনি আশায় আমি এত অভিভূত যে মুখ দিয়ে কিছু বলতে পারছি না। আমি আজ তোমার জন্য কিছু আনতে পারিনি কাঞ্চনমালা। মা বললেন তুমি কদিন পরে রাজপুরীতে যাবে, তখন তোমাকে কিছু দেব। শূন্য হাতে এসে ভালো লাগছে না। কাঞ্চনমালা নিজের মন থেকে কলুষিতা বিদূরিত করার চেষ্টায় বলে, মহারাজ, আপনি যার ভাই তার উপহারের কোনো প্রয়োজন হয় না। এই সম্মানটুকু তাকে অনেক উঁচুতে তুলে দিয়েছে। তুমি কি জানো না মা কেন তোমায় আমার কাছে পাঠিয়েছেন? হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন। চিত্রাক্ষের বিলাসগৃহে যেদিন তোমার নৃত্য আমাকে মুগ্ধ করেছিল, আমার মনে হয়েছিল ওই নৃত্য পৃথিবীর কোনো মানুষকে তুষ্ট করবার জন্য নয়। তোমার যৌবন আর তোমার রূপ ওই নৃত্যকে একটা স্বতন্ত্র মাত্রায় উন্নীত করেছিল। তাই আমার মাকে বলেছিলাম রানী নির্বাচন করতে হলে অমন নারীকে ঘরে আনতে হয়। আমি একটুও ভুল করিনি। কিন্তু মহারাজ, আপনার ওই উক্তি শুনে সেই নারীর মানসিক বিপর্যয় ঘটে যেতে পারে এ কথা একবারও কি অনুভূতি দিয়ে ভাববার চেষ্টা করেছিলেন? সেই নারীর কানে এসে পৌঁছাবে এ কথা ভেবে তো বলিনি। তাছাড়া পৌঁছলেই বা কি? সে অনেক সংযমী রয়েছে। আমি জানি এবারে তুমি কি বলবে। কি? মা উজ্জয়িনীতে যে দূত পাঠাবেন স্থির করেছেন তাকে পাঠিয়ে দিতে বলবে। কাঞ্চনমালা হেসে বলে, বলবই তো। তিনি অসামান্যা রূপবতী, কতটা গুণবতী না এলে বুঝবেন কি করে? গুণ তো রূপের মতো চোখে দেখা যায় না, দীর্ঘদিন ধরে না দেখলে বোঝা যায় না। তারপর কাঞ্চনমালা মনে মনে বলে, আমার বুকটা যদি চিরে দেখাতে পারতাম তাহলে বুঝতেন আপনার সঙ্গে কথা বলতে আমার কত কষ্ট হচ্ছে।
আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসেও যেন সঙ্গীতের মূর্ছনা। সে কোনো রকমে বলে, যদি মনের মতো না হয় তাহলে দ্বিতীয় রানী নিয়ে আসবেন। তোমরা তেমন পারবে? পুরুষের সঙ্গে নারীর তুলনা? সৃষ্টিকর্তা নারীকে বোধহয় একটু অন্যভাবেই গড়েছেন। তাদের স্বভাব পুরুষের মতো হলে পৃথিবী রসাতলে যাবে, অথচ পৃথিবীর মঙ্গলের জন্য বোধহয় পুরুষকে বহুগামীও হতে হয়। সেই বীজ পুরুষের মধ্যে উক্ত থাকে। আপনি জানেন আমি কুমারী নই, সতীও নই। তবু তোমাকে দুটির কোনো একটিও ভেবে নিতে আমার অসুবিধে হচ্ছে না। সহসা কাঞ্চনমালার মনের মধ্যে কি যেন ঘটে গেল। রাজমাতার উপদেশ সম্পূর্ণ বিস্মৃত হয় সে। চন্দ্রকেতুর জন্য আকুল হয়ে ওঠে তার দেহমন। অন্তত একবার ভালোভাবে স্পর্শ করতে চায় সে। একটা রাখি তৈরি করে রেখেছিল, উঠে গিয়ে সেটিকে নিয়ে এসে বলে, রাখি পরাবো আজই। হতে কি? মহারাজা হাত বাড়িয়ে দেন। সেই হাত কাছে টেনে নিয়ে রাখি পরাতে গিয়ে সুতো বাঁধতে পারে না প্রথমে। তারপর বাঁধা হয়ে গেলে হতাশ হয়ে ভাবে, আর স্পর্শ করবার কোনো ছল নেই। সে কেমন যেন হয়ে যায়। ঠিক সেই সময়ে একটি বৃহৎ এবং স্থূলকায় সুর কুটিরের দ্বার ঠেলে ভেতরে চলে আসে। কাঞ্চনমালা তাই দেখে ভীত হয়ে মহারাজের কাছে এসে সরে দাঁড়ায়। চন্দ্রকেতু বলেন, ভয় পেও না, মন্দার আমাকে ডাকছে, ও আমার বাহন। ও ওর মাহুত শীতিকণ্ঠ বা আমার দেহরক্ষী অচঞ্চলকে গ্রাহ্যই করে না। ওটা যে আপনার হাতের সুর আমি কল্পনাও করিনি। চন্দ্রকেতু ডাকেন, অচঞ্চল। একজন স্বাস্থ্যবান যুবক মন্দারের সুর একপাশে ঠেলে দিয়ে ভেতরে প্রবেশ করে। ওকে তুমি বোঝাতে পারলে না? মাহুত শীতিকণ্ঠই পারল না, আমাকে তো অবহেলা করে বরাবরই। ভাবে আমি ওর অধিকারে হস্তক্ষেপ করছি, আমি ওকে প্রহার করছি। তোমার প্রহার তো ওর কাছে আদরের স্পর্শ। আজ তাহলে আসি কাঞ্চনমালা, পরে দেখা হবে। সেদিন মধ্যাহ্নে যেও। অন্য সময় ব্যস্ত থাকতে পারি, অনেক সময় নগরীতে থাকি না। কাঞ্চনমালা সম্মতি জানায়। সেই সময় পরিপূর্ণ চন্দ্র আকাশের আরও উপরে উঠে এসেছে। বর্ষিয়ান দূত যক্ষ একদিন মহারাজা এবং রাজমাতার অনুমতি নিয়ে উজ্জয়িনীর উদ্দেশ্যে যাত্রা করে। তার সঙ্গে দেওয়া হয়েছে 10 জন রক্ষী এবং উপঢৌকন। বহু দূরের পথ, বেশি কিছু দেওয়া সম্ভব নয়। যক্ষের বয়স হলেও এখনো বেশ কর্মঠ, এবং সে বাকপটু, দুতিয়ালিতেও খুব দক্ষ। তবু যক্ষের বয়সের কথা ভেবে মহারাজ চন্দ্রকেতু যতদূর সম্ভব তাকে জলযানে যাবার অনুমতি দিয়েছেন। সম্ভব হলে কাশী পর্যন্ত গিয়ে সেখান থেকে স্থলপথে উজ্জয়িনীর দিকে যাত্রা করবে। আরও কিছু পরে গেলেও চলতো, কিন্তু মহারাজকে সেদিন সন্ধ্যায় কাঞ্চনমালার কুটিরে যেতে দেখে প্রজারা খুব কৌতূহলী হয়ে উঠেছে। তাদের মধ্যে নানা রকম আলোচনা শুরু হয়েছে। সেই দিনই 25-30 জন প্রজার দলের দিকে এগিয়ে গিয়ে দেহরক্ষী অচঞ্চল বলেছিল, মায়ের আদেশে কাঞ্চনমালার কুটিরে মহারাজের পদার্পণ। তারা অবিশ্বাস করেনি, কারণ এভাবে সন্ধ্যার প্রাক্কালে প্রকাশ্য রাজপথ দিয়ে হস্তিপৃষ্ঠে কখনো মহারাজা নটির গৃহে যেতে পারতেন না। তাছাড়া তার চরিত্র নিয়ে কখনো বিন্দুমাত্র প্রশ্ন ওঠেনি। তবু মানুষের মন তো সামান্য বিষয়বস্তু পেলে সেটাকে নাড়াচাড়া করে বিশাল করে তোলে। ফলে যক্ষকে এত শীঘ্র যাত্রা করতে হলো এবং বেশ প্রচার করেই তাকে পাঠাতে হলো। সবাই জানল উজ্জয়িনী রাজবংশের এক অসামান্যা সুন্দরী তাদের রাজার রানী হতে চলেছে। নটি কাঞ্চনমালার রূপও তার কাছে নিষ্প্রভ। রাজমাতা সেদিন পুত্রকে নটির রূপ দেখতে পাঠিয়েছিলেন, তার নিজের রানী প্রাসাদে এলে যাতে তিনি মিলিয়ে দেখতে পারেন মায়ের কথা সঠিক কিনা। এইভাবে কল্পনা মিশ্রিত গুজব ছড়িয়ে পড়তে থাকে। সবার মধ্যে একটা খুশি খুশি ভাব, তাদের রাজার রানী আসছেন। আর তিনি আসছেন পুন্ড্র, তাম্রলিপ্ত বা মিথিলা থেকে নয়, সুদূর অবন্তী থেকে। প্রেত সিদ্ধ মহারাজা বিক্রমাদিত্যের আত্মীয়ের কন্যা তিনি। উজ্জয়িনীর প্রাসাদ থেকে বেশি দূরে নয় তার বসতবাটি।
রাজমাতা অম্বিকা রাজদূত যক্ষকে বুঝিয়ে বলেছেন, কন্যার পিতাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে হবে তিনি গঙ্গারিদি রাজ্যের অধিপতি চন্দ্রকেতুর সঙ্গে তার কন্যার বিবাহে সম্মত আছেন কিনা। যক্ষ সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলেছিল, কেন সম্মত হবে না? আমাদের মহারাজের মর্যাদা কি তুলনায় কম? রাজমাতা তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন, তুমি একটা কথা ভুলে যাচ্ছ যক্ষ। উত্তর ভারতবর্ষে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি নিয়ে অনেক বাছাবাছি রয়েছে, যা আমাদের ধারণায় আসে না। তুমিই বলো, চন্দ্রকেতু ব্রাহ্মণ, ক্ষত্রিয় না বৈশ্য? কিংবা সে কি শূদ্র? যক্ষ মাথা চুলকে বলে, এ কথা কখনো মাথায় আসেনি। তবে কন্যার পিতা সেই প্রশ্ন তুললে সঙ্গে সঙ্গে বলবো, যিনি সিংহাসনে উপবেশন করেন, যিনি অস্ত্র দ্বারা শত্রুকে দমন করবার জন্য সদা প্রস্তুত, যিনি রাজ্যে বিদ্রোহ ঘটতে দেন না, যিনি প্রজাদের অনশনে মৃত্যু হতে দেন না, তিনি যদি ক্ষত্রিয় না হন তবে তিনি কি? রাজমাতা অম্বিকা আনন্দিত হয়ে বলে ওঠেন, ঠিক বলেছ, এই জন্যই তোমাকে পাঠাচ্ছি। আর কারো এত ক্ষুরধার বুদ্ধি নেই। কন্যার পিতা সম্মত হলে তুমি বলবে কন্যাকে তোমার সঙ্গে প্রেরণ করতে হবে। তবে তিনি যেন 100 সৈন্য পাঠান, আর তার কোনো ঘনিষ্ঠ আত্মীয় কন্যার সঙ্গে যেন আসেন। এছাড়া এক বা একাধিক পরিচারিকা যেন আসে, নইলে নববধূর খুব অসুবিধে হবে। এখানকার ভাষা সে জানে না। আমাদের ভাষা সংস্কৃত ঘেঁষা হলেও অন্যরকম। ওদের কথ্য ভাষা আমাদের মতো নয়। বুঝেছি মা। আমার দৃঢ় ধারণা কন্যার পিতা মহারাজের পরিচয় পেয়ে বিক্রমাদিত্যের সঙ্গে পরামর্শ করবেন। তাতে মহারাজা বিক্রমাদিত্য নিশ্চয়ই সম্মতি দেবেন। কি করে এই ধারণা তোমার হলো? কারণ তিনি জানেন আমাদের সঙ্গে শ্বেতাকায় মানুষদের দীর্ঘদিন ধরে সম্বন্ধ রয়েছে বাণিজ্যের মাধ্যমে। তাদের মধ্যে অনেকে এই দেশের টানে স্থায়ীভাবে থেকে গিয়েছে। এদের মেয়েদের নিয়েও ঘর পেতেছে। তাদের সন্তান সন্ততি আমাদের মধ্যে মিশে গিয়েছে। আমাদের মহারাজার পূর্বপুরুষদের রাজত্বকালে আলেকজান্ডার অবন্তীর দিকে এসেছিলেন। সেই আলেকজান্ডার আমাদের গঙ্গা রীতির কথা জানতেন। তুমি ঠিকই বলেছ যক্ষ। যে বিখ্যাত পোতাশ্রয় থেকে দ্রব্য সম্ভার নিয়ে অর্ণব পোত দেশ বিদেশে যাত্রা করে, সেখানে একদিন সুবৃহৎ বজরা ভিড়ল। একদিন যক্ষ এলো, প্রধান সেনাপতি ধনুর্ধর এলো। নিজে সে সৈন্যদের মধ্যে থেকে সবচেয়ে উপযুক্ত কিছু সৈন্য নির্বাচন করে যক্ষের সঙ্গে দিল। কারণ প্রত্যাবর্তনের সময় মহারাজ বিক্রমাদিত্যের কিছু সৈন্য কন্যার সঙ্গে আসতে পারে। স্বীয় আত্মীয়ের সম্মান তিনি রাখবেন। সেই সৈন্যরা যাতে গঙ্গের সৈন্যের চেয়ে উৎকৃষ্ট না হয়, সেই দিকে দৃষ্টি রেখে ধনুর্ধর নিজে এসে বেছে দিলেন যক্ষের রক্ষী দলকে। দাঁড়ি এবং কিছু সৈন্য বজ্রার শক্ত রজ্জু খোলার জন্য হাত লাগাতেই ধনুর্ধর রাজপথের দিকে চেয়ে বলে ওঠে, খুলে না, একটু অপেক্ষা করো। যক্ষ বাইরে দাঁড়িয়েছিল। সে যাত্রাকালে এই বাধা দানে বিরক্ত হয়ে বলে ওঠে, কি হলো? মহারাজের সুহৃদ চিত্রক অশ্ব ছুটিয়ে আসছে, নিশ্চয়ই কোনো সংবাদ আছে। একটু পরে চিত্রক অশ্বপৃষ্ঠ থেকে নেমে বজ্রার দিকে এগিয়ে যায়। সে যক্ষের বন্ধুপুত্র। কি সংবাদ চিত্রক? মহারাজ পাঠিয়েছেন? হ্যাঁ, তা তো। আপনি কষ্ট করে নিচে নামবেন না, আমি যাচ্ছি আপনার কাছে। চিত্রক বজ্রায় উঠে এগিয়ে গিয়ে বলে, মহারাজা একটি বিষয়ে আপনাকে সন্ধান নিতে বলেছেন। কোথায়? উজ্জয়িনীতেই। কন্যার পিতার সঙ্গে কথোপকথনের সময় যতটা সম্ভব জেনে নিতে বলেছেন। তার খুব আগ্রহ দেখলাম। ভ্রু কুঞ্চিত করে যক্ষ প্রশ্ন করেন, কোন বিষয় বলো তো? মহারাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভায় বরাহ আর তার পুত্র মিহির রয়েছেন, দুজনেই রত্ন। হ্যাঁ, সে কথা তো জানি। আমাদের মহারাজা বললেন, পিতা বরাহ খুবই বড় জ্যোতির্বিদ, সন্দেহ নেই, কিন্তু তার পুত্র নাকি আরও উঁচু দরের। তাঁর জীবন কথায় যেটুকু মহারাজা শুনেছেন, অদ্ভুত বলে মনে হয়। মহারাজা দেখলাম এদের সম্বন্ধে অনেক কিছুই জানেন। কি করে জানলেন বুঝলাম না। দেশ বিদেশের কত জ্ঞানীগুণী মানুষ এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন, তাই অনেক কিছু তিনি জানেন। আমরা কি করে জানব?
তুমি তার শরীর হতে পারো, কিন্তু সব বিষয়ে তো তিনি তোমার সঙ্গে আলোচনা করেন না, বরং কদাচিৎ গুণবানকে ডেকে পাঠান, সে বিজ্ঞ ব্যক্তি। আপনি যথার্থই বলেছেন। মহারাজার কৌতূহল কিন্তু শুধু মিহিরেই শেষ হচ্ছে না, তিনি মিহির জায়া খনা সম্বন্ধে জানতে চান, কারণ খনার কৃষি বিষয়ে নাকি অগাধ পাণ্ডিত্য। আমাদের এই গঙ্গারিধি রাজ্য কদলী উৎপাদনের উপর তো বহুলাংশে নির্ভরশীল। গত বছর কদলী বৃক্ষে মরক লাগায় আমাদের রাজকোষের অবস্থা এখন খুব ভালো নয়। আপনি যেভাবে হোক এ বিষয়ে খনাদেবীর মতামত জেনে নেবেন। যক্ষ ধীরে ধীরে মাথা দোলায়, ভাবে তাদের মহারাজা সবে মাত্র যৌবনে পদার্পণ করেছেন, তবু তার মস্তিষ্ক কত পরিণত, রাজ্য সম্বন্ধে তিনি কত গভীরভাবে ভাবেন। সে বলে, আমি অবশ্যই মহারাজের আদেশ পালন করব। যে কাজের জন্য আজ যাত্রা করছি ঠিক তার সমান গুরুত্ব দিয়ে আমি দ্বিতীয় কার্যোদ্ধারে ব্রতী হব। মহারাজকে তুমি গিয়ে বলো এ কথা। চিত্রক আর অপেক্ষা না করে বজরা থেকে নেমে অশ্বে আরোহণ করে দ্রুত অশ্ব ছুটিয়ে দেয় রাজপ্রাসাদের দিকে। গঙ্গারিধি রাজ্যে রম্ভা নামে একটি বৃহৎ অঞ্চল রয়েছে। প্রবাদ আছে সেটি কোনো এক সময় জলের নিচে ছিল। কেউ বলে সমুদ্রের নিচে, কেউ বলে গঙ্গা নদী, অথচ এটি এখন গঙ্গা তো দূরস্থান, বিদ্যাধরী নদী থেকেও আধ ক্রোশ ভিতরে। কেউ বলে রম্ভা ছিল বিশাল আকার চর, কেউ বলে ওটা ছিল দ্বীপ, পরে জোড়া লেগে গিয়েছে এই রাজ্যের সঙ্গে। তবে এই কথা সত্য, কদলী চাষের সময় লাঙলের ফলায় দু একটি বড় শঙ্খও উঠে এসেছে একাধবার। রম্ভার উর্বর ভূমিতে শালি ধানের চাষও হয়। অন্যান্য স্থানেও কয়েক রকমের সুগন্ধিজাত ধানের চাষ হয়। সেই ধানের চাউল সমুদ্রপথে বাইরেও যায়। মহারাজা চন্দ্রকেতু তার প্রয়াত পিতার উপদেশ অনুযায়ী তার রাজ্যে দুই শ্রেণীর মানুষকে খুব প্রাধান্য দেন। পিতা বলতেন, এরাই তোমার শক্তি, বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে এরা তোমার সঙ্গে যুদ্ধক্ষেত্রে কখনোই যাবে না, তবে তোমার আর তোমার যোদ্ধাদের মনোবল এরাই দৃঢ় রাখবে। এরা তোমার সম্পদ, নগরবাসী নয়, তারা শুধু অলংকার। তোমার দুই পেশিবহুল হাত হচ্ছে শবর আর ধীবর। বুঝতে পারলে না তো? চন্দ্রকেতু সেদিন সত্যি বুঝতে পারেনি, কারণ তার বয়স ছিল অনেকটা কম। পিতার মৃত্যুর 1 বছর পূর্বের কথা এটি। পিতা মৃদু হেসে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি যথেষ্ট বুদ্ধিমান, আমি বললেই বুঝতে পারবে। কৃষকরা আমাদের অন্নবস্ত্র যোগায়, তারাও আরেকটি শক্তি, তারাও যথেষ্ট পরিশ্রমসাধ্য কাজ করে। কদলী চাষ যেবার নষ্ট হয় সেবার আমাদের রাজ্যের অবস্থা অসচ্ছল হয়। তবু ধীবরদের কেন প্রাধান্য দিচ্ছি শোনো। সম্রাট অশোকের নাম তো শুনেছ। তিনি সিংহাসনে আরোহণের সময় মগধের পরাক্রম বিশ্বের সব দেশ জানত। তাই এদেশে অন্য কোনো রাজশক্তি দূরস্থান, বাইরের দিগ্বিজয়ী বীরেরাও অশোকের পূর্ব থেকে এই দেশে প্রবেশ করতে ভরসা পাননি শুধু মগধের ভয়ে। কলিঙ্গ জয়ের পরে সম্রাট অশোক বলতে গেলে সর্বশক্তিমান হয়ে উঠলেন, কিন্তু তার সময় থেকে তার অমিত শক্তি ক্ষয়ের সূত্রপাত হল। কৌতূহলী চন্দ্রকেতু প্রশ্ন করেছিলেন, কেন? কেউ কি তার সাম্রাজ্য আক্রমণ করেছিল? না, কেউ সাহস পায়নি। কোনো সামগ্রী ঘুণ পোকার দ্বারা আক্রান্ত হলে বাইরে থেকে কি বোঝা যায়? যায় না। শেষ পর্যন্ত সেটি যখন ভেঙে পড়ে তখন সবাই সচকিত হয়। ঘুণ পোকা তার সময়েই লেগেছিল। কিভাবে? তুমি তো জানো তিনি বিশ্বের এক অতি মহান ধর্মে দীক্ষিত হয়েছিলেন।